আজকে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। কিছু প্রশ্নোত্তর সহ ইন্ডিয়ান হিস্ট্রির উপর আমরা কিছু প্রশ্ন করেছি, একটু আলোচনা করে নিই, দেখি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। দেখো, ঐতিহাসিক যদুনাথ সরকার বলেন অভিজাতদের অবক্ষের জন্য মুঘল সাম্রাজ্যের পতন। তাহলে যদি বলে কে বলেন অভিজাতদের অবক্ষের জন্য মুঘল সাম্রাজ্যের পতন, তাহলে হচ্ছে ঐতিহাসিক যদুনাথ সরকার। এবারে দেখো, ইরানি গোষ্ঠীর নেতা ছিলেন যেমন জুলফিকার খাঁ, আসাদ খাঁ। তুরানি গোষ্ঠীর নেতা ছিলেন আমিন খাঁ, চিনকিলিচ খাঁ। আর হিন্দুস্তানি গোষ্ঠীর নেতা ছিলেন সৈয়দ আবদুল্লাহ ও সৈয়দ হাসান। এখানে তিনটা গোষ্ঠী আছে, এই গোষ্ঠীগুলোর নেতাগুলোর নাম তোমরা মনে রাখতে পারো। দেখো, ইরানি গোষ্ঠীর নেতা আছে জুলফিকার খাঁ ও আসাদ খাঁ, তুরানি গোষ্ঠীর নেতা আছে আমিন খাঁ ও চিনকিলিচ খাঁ, এবং হিন্দুস্তানি গোষ্ঠীর নেতা আছে সৈয়দ আবদুল্লাহ ও সৈয়দ হাসান। তারপরে দেখো, ঐতিহাসিক সতীশচন্দ্রের মতে মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি সংকটের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে ঐতিহাসিক সতীশচন্দ্রের মতে কী বলছেন, মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি সংকটের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, ঐতিহাসিক ইরফান হাবিব বলছে মুঘল যুগে জমিদার ও কৃষকদের প্রতিরোধ আন্দোলনই হলো মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ। তাহলে ঐতিহাসিক ইরফান হাবিব ব্যাপারে বলছে মুঘল যুগে যে জমিদার ও কৃষকদের প্রতিরোধ আন্দোলন হয়েছিল, সেটাই হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ। ঐতিহাসিক বিমানচন্দ্র বলেন যে জনসাধারণের মধ্যে জাতীয়তাবোধ ও দেশপ্রেমের অভাব মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ। তাহলে ঐতিহাসিক বিমানচন্দ্র বলেন কী বলছেন, জনসাধারণের মধ্যে জাতীয়তাবোধ ও দেশপ্রেমের অভাব মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ। তাহলে এটা বিভিন্ন ঐতিহাসিকের মতামত দিয়েছে মুঘল সাম্রাজ্যের পতনের কারণে। এবার দেখো, বাহাদুর শাহ চিনকিলিচ খাঁকে অযোধ্যার শাসনকর্তা নিযুক্ত করেন। তাহলে বাহাদুর শাহ চিনকিলিচ খাঁকে কথাকার শাসনকর্তা নিযুক্ত করেন অযোধ্যা। ফারুক সিয়ার চিনকিলিচ খাঁকে দাক্ষিণাত্যের শাসনকর্তা নিযুক্ত করেন। তাহলে ফারুক সিয়ার চিনকিলিচ খাঁকে দাক্ষিণাত্যের শাসনকর্তা নিযুক্ত করেন। এরপরে প্রশ্ন দেখো, এই যে খান খানন ও নিজাম উল মুলক বাহাদুর ফতে জং উপাধিটা ছিল চিনকিলিচ খানের। তাহলে খান খানন ও নিজামুল মুলক ও বাহাদুর ফতে জং উপাধিটা আছে চিনকিলিচ খানের। মোহাম্মদ শাহ চিনকিলিচ খাঁকে উজির পদে নিয়োগ করেন 1722 খ্রিস্টাব্দে। তাহলে মোহাম্মদ শাহ চিনকিলিচ খাঁকে উজির পদে নিয়োগ করেন 1722 খ্রিস্টাব্দে। 1724 খ্রিস্টাব্দে শকর খেদা যুদ্ধে মোগল বাহিনী ধ্বংস হয় ও মুবারিজ খাঁ নিহত হন। তাহলে 1724 খ্রিস্টাব্দে যে শকর খেদার যুদ্ধটা কত সালে ছিল, 1724 খ্রিস্টাব্দে, এবং মুবারিজ খান নিহত হন। তারপরে তো কর্ণাটক ছিল দাক্ষিণাত্যের একটি সুবাবা প্রদেশ। তাহলে তো কর্ণাটক ছিল দাক্ষিণাত্যের একটি সুবাবা প্রদেশ। কর্ণাটকের সহকারী শাসনকর্তা সাদাতুল্লাহ খাঁ নিজেকে হায়দ্রাবাদের অধীনতা মুক্ত করে নবাব উপাধি ধারণ করেন। তাহলে কর্ণাটকের সহকারী শাসনকর্তা ছিলেন সাদাতুল্লাহ খাঁ, নিজেকে হায়দ্রাবাদের অধীনতা মুক্ত করে এবং নবাব উপাধি ধারণ করেন। তারপরে দেখো, হায়দ্রাবাদের নিজামের অনুমতি না নিয়ে ভ্রাতুষ্পুত্র দোস্ত আলীকে সাদাতুল্লাহ খাঁ উত্তরাধিকারী মনোনীত করেন। তাহলে সাদাতুল্লাহ খাঁকে কাকে উত্তরাধিকারী মনোনীত করেন? দোস্ত আলীকে। তারপরে অযোধ্যা সুবা কোথায়? বর্তমান অযোধ্যা, এলাহাবাদ, কানপুরের একাংশ ও বারাণসী নিয়ে গঠিত ছিল অযোধ্যা সুবাটা। অযোধ্যা, বর্তমান অযোধ্যা, এলাহাবাদ, কানপুরের একাংশ, বারাণসী নিয়ে গঠিত। পারস্য থেকে আগত সাদাত খাঁ অযোধ্যা রাজ্যে প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে পারস্য থেকে আগত সাদাত খাঁ ছিল অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা। সাদাত খাঁর উত্তরাধিকারী আবুল মনসুর খাঁ সফদরজং উপাধি নিয়েছিলেন। তাহলে দেখো, সাদাত খাঁ উত্তরাধিকারী ছিল আবুল ফজল, না সরি, সাদাত খাঁর উত্তরাধিকারী আবুল মনসুর খাঁ সফদরজং উপাধি লাভ করেন। তাহলে আবুল মনসুর খাঁ সফদরজং উপাধিটা লাভ করেছিল 1739 থেকে 54 সময়কালটা হয়েছে। তারপরে দেখো, সফদরজং আহমদ শাহের উজির নিযুক্ত হন। তাহলে সফদরজং আহমদ শাহের উজির নিযুক্ত হয়েছিল। সুজাউদ্দৌলা দ্বিতীয় শাহ আলমের উজির নিযুক্ত হন। তাহলে সফদরজং হচ্ছে আহমদ শাহের উজির, আর সুজাউদ্দৌলা হচ্ছে দ্বিতীয় শাহ আলমের উজির নিযুক্ত হয়েছিল। তারপরে দেখো, রোহিলখণ্ড হচ্ছে হিমালয়ের পাদদেশে উত্তরে কুমায়ুন পর্বতমালা ও দক্ষিণে গঙ্গার মধ্যবর্তী অঞ্চলটাকে বলা আছে রোহিলখণ্ড। রোহিলখণ্ডের প্রতিষ্ঠাতা ছিল দাউদ খাঁ। দাউদ খাঁ হচ্ছে রোহিলখণ্ডের প্রতিষ্ঠাতা। দাউদ খানের মৃত্যুর পর আলী মোহাম্মদ খান সিংহাসনে বসেন। তাহলে দাউদ খানের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? আলী মোহাম্মদ খান। আলী মোহাম্মদ এর রাজধানী কথা ছিল রামপুর। মোহাম্মদ শাহ বাঙ্গাস জৈনক আফগান সেনাপতি আলিগড়, ফারাক্কাবাদ ও কানপুর অঞ্চলে বুন্দেলখণ্ড রাজ্যটি গড়ে তোলে। তাহলে মোহাম্মদ শাহ বাঙ্গাস জৈনক আফগান সেনাপতি আলিগড়, ফারাক্কাবাদ ও কানপুর অঞ্চলে বুন্দেলখণ্ড রাজ্যটি গড়ে তোলে। এবার দেখো, অম্বররাজ জয় সিং 5টি মানমন্দির তৈরি করেন, যেমন জয়পুর, দিল্লি, মথুরা, বারাণসী, উজ্জয়িনী। তাহলে অমৃতরাজ জয় সিং 5টি মানমন্দির তৈরি করেন, এটা জয়পুর, দিল্লি, মথুরা, বারাণসী, উজ্জয়িনী।
ঔরঙ্গজেবের রাজত্বকালে 1669 খ্রিস্টাব্দে মোগল সুবাদার ও রাজস্ব আদায়কারীদের অত্যাচারে গোখলা নামক নেতার নেতৃত্বে জাটরা বিদ্রোহ করে। তাহলে কত সালে বিদ্রোহ হয়? 1669 সালে। নেতা ছিলেন গোখলা। তারপর প্রশ্ন হল, শিবাজির পর তার পুত্র শম্ভুজি মারাঠা সিংহাসনে বসে। তাহলে শিবাজির পর কে বসে? ক্ষমতায় শম্ভুজি মারাঠা সিংহাসনে। শম্ভুজির পর তার ভাই রাজারাম এবং রাজারামের পর তার বিধবা স্ত্রী তারাবাই শিশুপুত্র তৃতীয় শিবাজিকে সিংহাসনে বসিয়ে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখেন। তাহলে শম্ভুজির পর তার ভাই রাজারাম এবং রাজারামের পর তার বিধবা স্ত্রী তারাবাই শিশুপুত্র তৃতীয় শিবাজিকে সিংহাসনে বসিয়ে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখেন। তারপরে দেখো শাহু দ্বিতীয় শিবাজি, আচ্ছা শাহু এবং তৃতীয় শিবাজি যথাক্রমে সাতারা ও কোলাপুর নিজ নিজ রাজধানী প্রতিষ্ঠিত করেন। তাহলে এখানে দ্বিতীয় শিবাজি এবং তৃতীয় শিবাজি এরা কি সাতারা ও কোলাপুরে নিজ নিজ রাজধানী প্রতিষ্ঠিত করেন। 1738 খ্রিস্টাব্দে বালাজি বিশ্বনাথ শাহুর সেনাপতি ধনজি যাদবের অধীনে একজন কারকুন বা রাজস্ব কর্মচারী হিসাবে নিযুক্ত ছিল। তাহলে 1708 খ্রিস্টাব্দে বালাজি বিশ্বনাথ শাহুর সেনাপতি ছিল ধনজি যাদব, তার অধীনে একজন কারকুন বা রাজস্ব কর্মচারী হিসাবে নিযুক্ত ছিল। ধনজির মৃত্যুর পর চন্দ্রসেন যাদবের নেতৃত্বে সেনাকর্তা বা সেনাবাহিনীর সংগঠক নিযুক্ত হন। তাহলে ধনজির মৃত্যুর পর চন্দ্রসেন যাদবের নেতৃত্বে সেনাকর্তা বা সেনাবাহিনী পদটা সংগঠিত সেনাবাহিনীর সংগঠক নিযুক্ত হয় বালাজি বিশ্বনাথ। তাহলে এখানে ধনজির মৃত্যুর পর চন্দ্রসেন নেতৃত্বে সেনাকর্তা বা সেনাবাহিনীর বালাজি বিশ্বনাথ সাংগঠনিক নিযুক্ত হন। ঠিক আছে, এবার দেখো ঠিক আছে। তারপরে শাহু বালাজি বিশ্বনাথকে পেশোয়া বা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন। তাহলে শাহু বালাজি বিশ্বনাথকে পেশোয়া প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন 1713 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন দেব 1714 খ্রিস্টাব্দে লোনাবেলার সন্ধি দ্বারা পশ্চিম উপকূলের শাসক ও মারাঠা নৌবাহিনীর প্রধান কাহুনজি আংরের সঙ্গে শাহুর মিত্রতা স্থাপিত হয়। কত সালের সন্ধিটা ছিল? 1714 সালে। সম্রাটের বিরুদ্ধে আসন্ন সংঘর্ষে মারাঠাদের সাহায্য লাভের উদ্দেশ্যে 1714 খ্রিস্টাব্দে মোগল সেনাপতি সৈয়দ হোসেন আলী পেশোয়া বালাজি বিশ্বনাথের সঙ্গে এক গোপন সন্ধি স্বাক্ষর করেন। কত সালের সন্ধিটা? 1714 খ্রিস্টাব্দে। স্যার রিচার্ড টেম্পল 1714 খ্রিস্টাব্দের এই সন্ধিকে মারাঠা সাম্রাজ্যের উত্থানের মেঘনা কাটা হয়েছে। টেম্পলের মতে এই 1714 খ্রিস্টাব্দে যে সন্ধি মারাঠা সাম্রাজ্যের উত্থানের মেঘনা কাটা বলা হয়। এবার দেখো তারপরে বালাজি বিশ্বনাথকে রলিনসন মারাঠা জাতির ত্রাণকর্তা এবং দ্বিতীয় মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলে অভিহিত করেন। তাহলে রলিনসন কী বলছে? মারাঠা জাতির ত্রাণকর্তা এবং দ্বিতীয় মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলে অভিহিত করেছেন। 1720 খ্রিস্টাব্দে পেশোয়া বালাজি বিশ্বনাথের মৃত্যু হলে তার 19 বছর বয়স্ক পুত্র প্রথম বাজিরাও পেশোয়া পদ লাভ করেন। তাহলে বালাজি বিশ্বনাথের পরে প্রথম বাজিরাও পেশোয়া পদ লাভ করেন। গ্র্যান্ড প্রথম বাজিরাওকে মারাঠা জাতির নেপোলিয়ন বলেছে। গ্র্যান্ড কী বলেছে? প্রথম বাজিরাওকে মারাঠা জাতির নেপোলিয়ন। প্রথম বাজিরাও হিন্দু পাদশাহী বা মারাঠার নেতৃত্বে হিন্দু সাম্রাজ্য স্থাপনার আদর্শ ঘোষণা করে। তারা কে ঘোষণা করে? প্রথম বাজিরাও। তারপরে প্রশ্ন, বুন্দেলখণ্ডের অধিপতি কে ছিলেন? ছত্রসাল। বুন্দেলখণ্ডের অধিপতি কে ছিলেন? ছত্রসাল। 1738 খ্রিস্টাব্দে ভোপালের যুদ্ধ। কত সালে? 1738। ঐতিহাসিক জিএস সরদেশাই বলেন যে ভোপালের যুদ্ধ হল প্রথম বাজিরাওয়ের শেষ ও মহান যুদ্ধ। তাহলে ঐতিহাসিক জিএস সরদেশাই বলেন ভোপালের যুদ্ধ হল প্রথম বাজিরাওয়ের শেষ ও মহান যুদ্ধ। 1739 খ্রিস্টাব্দে বাজিরাওয়ের ভ্রাতা চিমনজি আপ্পারের নেতৃত্বে মারাঠা সেনাবাহিনী পর্তুগিজদের পরাজিত করে। তাহলে কার নেতৃত্বে করে? বাজিরাওয়ের ভ্রাতা ছিল চিমনজি আপ্পারের নেতৃত্বে মারাঠা সেনাবাহিনী পর্তুগিজদের পরাজিত করে 1739 খ্রিস্টাব্দে। প্রথম বাজিরাওয়ের পর বালাজি বাজিরাও পেশোয়া পদ লাভ করেন। তাহলে প্রথম বাজিরাওয়ের পর বালাজি বাজিরাও পেশোয়া পদ লাভ করেন। রাজা শাহুর জীবদ্দশাতে বালাজি বাজিরাও রাজ্যের রাজধানী সাতারা থেকে পুনাতে স্থানান্তরিত করেন। রাজধানী কোথা থেকে? সাতারা থেকে পুনাতে স্থানান্তরিত হয়। তারপরে 1760 খ্রিস্টাব্দে উদগিরির যুদ্ধে মারাঠা বাহিনী নিজামকে পরাজিত করে 1760 খ্রিস্টাব্দে। মারাঠা সেনাপতি রঘুজি ভোঁসলে বারবার বাংলা আক্রমণ করে 1742 থেকে 51 খ্রিস্টাব্দে। রঘুজি ভোঁসলে কে আক্রমণ করে? রঘুজি ভোঁসলে। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও রোহিলা সর্দার নজির খা আহমদ শাহ আবদালের পক্ষ যোগ দেন। তাহলে এখানে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও রোহিলা সর্দার নজির খা আহমদ শাহ আবদালের পক্ষে যোগ দেন। তারপরে
কী রয়েছে 1761 খ্রিস্টাব্দে 14ই জানুয়ারি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা পরাজিত হয়। পেশোয়া মাধবরা 1761 থেকে 72 খ্রিস্টাব্দ। ঐতিহাসিক গ্রেন্ডাপ এর মধ্যে পানিপথের যুদ্ধ অপেক্ষা মাধব রায়ের অকাল মৃত্যু মারাঠাদের পক্ষে অধিকতর ক্ষতি করেছিল। তারা কে বলেছেন? ঐতিহাসিক গ্রেন্ডাপ বলেছে। পানিপথের যুদ্ধ অপেক্ষা গ্রেন্ডাপের মধ্যে পানিপথের যুদ্ধ অপেক্ষা মাধব রায়ের অকাল মৃত্যু মারাঠাদের পক্ষে অধিকতর ক্ষতি করেছিল। তারপরে সম্রাট আকবরের শাসনকালে 1576 খ্রিস্টাব্দে কররানী বংশের শেষ সুলতান দাউদ খাঁ মোগলদের কাছে পরাজিত হলে বাংলায় মোগল শাসন প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1576। তারপর 1700 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে দেওয়ান হিসাবে বাংলায় পাঠান। কত সালে? 1700। সুবাদার কি? সুবার সাধারণ প্রশাসন পরিচালনা ও সুবার শান্তি শৃঙ্খলা রক্ষা করা। দেওয়ান হচ্ছে রায়চুর বিভাগের প্রধান। মুর্শিদাবাদ, যেটা মুর্শিদাবাদ ছিল সেটার নাম হচ্ছে মুর্শিদাবাদ। 1717 খ্রিস্টাব্দে বাংলার সুবাদার মুর্শিদ কুলি খান নিযুক্ত হয়। তারই কি বাংলা লিখেছেন সলিমুল্লাহর লেখা এবং অহকামি আলমগীর হচ্ছে এনামতুল্লাহের লেখা। তাই এলা ইন্ডিয়ান হিস্ট্রি থেকেই আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেগুলো আমরা করলাম। এবার পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে আসবো। এগুলো মনে হলো যে খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো মানে তৈরি করা হয়েছে যে যাতে তোমাদের কাজে লাগে, সেই জন্য যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবার এর পরবর্তীকালে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।